হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। রূপসা ঘরে আসতেই আয়ান ঘরের দরজাটা থম করে লাগিয়ে দেয়। রূপসা একটা শুকনো ঢোক গেলে পিছিয়ে যেতে নিলেই আয়ান রূপসার হাতটা চেপে ধরে। রূপসা এবার আরও ভয় পেয়ে যায়। ভয়ে কিছু বলতে যাবে তার আগেই আয়ান রূপসাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। রূপসাকে অবাক করে দিয়ে আয়ান নিজের ঠোঁট দিয়ে রূপসার ঠোঁট জোড়া চেপে ধরে। এবার তো বেচারি কেঁদেই দিল। কখনো ভাবতেও পারেনি এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে। অনেক ধাক্কাধাক্কি করেও আয়ানকে এক চুলও সরাতে পারেনি। প্রায় 2 মিনিট পর আয়ান নিজেই রূপসাকে ছেড়ে দেয়। রূপসা এবার হাঁপাতে হাঁপাতে শেষ। এবার বলো, বিয়ে করবে আমায়? এসব কিছু যেন রূপসার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছে না সে। কি হলো বলো? এখন নিশ্চয় আমার ক্যারেক্টার সম্পর্কে জেনে গেছো। যে ছেলে পাত্রী দেখতে এসেই তাকে গভীর চুমু দিতে পারে, তার ক্যারেক্টার যে কতটা ভালো হবে তুমি আন্দাজ করতে পারছো তো? মানে? দেখো মিস, কি যেন নাম, যাই হোক, দেখো আমি তোমাকে ভালো করে বুঝিয়ে কিছু কথা বলছি, আশা করি তুমি বুঝবে। এইসব চুমুটুমু আমার প্রতিদিনের রুটিন, বুঝছো? তুমি নিশ্চয়ই চাও না এমন কাউকে তোমার স্বামী বানাতে যার চরিত্র ঠিক নেই। তাই তোমার ভালোর জন্যই বলছি, এখনো সময় আছে, সবাইকে সবটা বলে দাও, ওকে? এতে তোমারই ভালো হবে। রূপসার মাথাটা কেমন ঝিমঝিম করছে। এইটুকু সময়ের ব্যবধানে এত কিছু হয়ে গেল কি করে? কিছুক্ষণ আগের ঘটনা। রূপসাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। এতে রূপসার কোনো অভিযোগ বা অমত কিছুই নেই। কারণ রূপসা কাউকে ভালোবাসেনি। সে মনে করে বিয়ের আগে প্রেম করাটা ঠিক না। এমনকি সে পছন্দ করেও না এইসব। তার ইচ্ছে বিয়ের পর নিজের বরের সাথে জমিয়ে প্রেম করবে। সবেমাত্র ফাইনাল ইয়ারে উঠেছে। যদিও বা রূপসার এখন বিয়ে করার ইচ্ছে ছিল না। লেখাপড়া শেষ করতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে বুঝিয়েছে ছেলের মা বাবা অনেক ভালো। তারা বলেছে বিয়ের পরও রূপসাকে পড়ালেখা করাবে। তাছাড়া ছেলেও দেখতে অনেক সুন্দর। রূপসার বাবার অনেক পছন্দ হয়েছে ছেলের ফ্যামিলি। তাই রূপসাও আর অমত করেনি। ছেলেপক্ষের লোক আসলে রূপসাকে ওনাদের সামনে নিয়ে যায়। ছেলের বাবা মা আরও দুজন বয়স্ক লোক রূপসাকে দেখে অনেক পছন্দ করেছে। রূপসা এক পলক ছেলের দিকে তাকাই। বাবা, ছেলে তো পুরাই ক্রাশ। ব্লু কালারের একটা শার্ট, হাতা ফোল্ড করা, বুকের 2টা বোতাম খোলা, যার জন্য বুকের ওপর পশমগুলো মন কেড়ে নেওয়ার মতো। গায়ের রঙও ফর্সা, চুলগুলো সিল্কি। হা, এই না হলে আমার বর, মনে মনে ভাবছে রূপসা। ছেলের পরিবারের লোকজন ছেলেকে জিজ্ঞেস করে মেয়ে পছন্দ হয়েছে কিনা। ছেলে কোনো উত্তর না দিয়ে বলে ওঠে, আমি কি ওনার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে পারি? হ্যাঁ, যাও বাবা। রূপসা, আয়ানকে নিয়ে যা তো। বাহ, নাম বুঝি আয়ান? কিন্তু আমার সাথে আবার কি কথা বলবে? ইস, কি যে লজ্জা লাগছে। রূপসা আয়ানকে নিয়ে নিজের রুমে যেতেই আয়ান দরজা বন্ধ করে দেয়। হ্যালো মিস, কোথায় হারিয়ে গেলে? আয়নের ডাকে রূপসা বাস্তবে ফেরে। এতক্ষণ ভাবনায় ডুবেছিল সে। আচ্ছা, আপনি তখন কেন বলেননি যে আপনি বিয়ে করবেন না? আমি বলতে পারতাম, কিন্তু আমি চাই না তোমার বাবা মা আমাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবুক, তাই আমার কাজটা তুমিই করবে। আহ, ঢং কত! নিজের কাজ নাকি আমি করে দিব? উনি বললে আমার বাবা মা ওনাকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে, আর আমি বললে যেন ওনার বাবা মা আমাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে। আরে তুমি বারবার কি ভাবনায় হারিয়ে যাও, এখন বলো, আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করব। হোয়াট? তুমি রাজি? আমি আপনাকে বিয়ে করতে রাজি। আর ইউ ক্রেজি? সেটা আপনার না জানলেও চলবে, বুঝলেন? এবার চলুন, সবাইকে গিয়ে জানাই। রূপসা চলে যেতে নিলেই আয়ান রূপসার হাত টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। ইউ স্টুপিড গার্ল, কথা কানে যায় না নাকি? বললাম না সবাইকে গিয়ে বলবা বিয়ে করবে না, তারপরও বলছো তুমি রাজি। বিয়ে করার খুব শখ না? রূপসা ভয়ে ভয়ে জবাব দেয়। হ্যাঁ, শখই বটে। আপনাকে বিয়ে করব মানে করবই। আপনি না চাইলেও আমি জোর করেই করব। হোয়াট? রূপসা আয়ানের ধমক শুনে চোখ বন্ধ করে ফেলে। ভালো ভালো বলছি, তুমি সবাইকে গিয়ে বলবে তুমি রাজি নও। পারবো না। কেন পারবে না? তোমার ভালোর জন্য বলছি, বুঝছো? আমার কাছে কোনোদিনও ভালো থাকতে পারবে না তুমি, নেভার। রূপসা আয়ানের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। আয়ানও পেছন পেছন আসে। রূপসা নিচে আসতেই রূপসার বাবা মা রূপসা আর আয়ানকে বসিয়ে দেয়। ইমা, তুমি রাজি তো? হ্যাঁ আঙ্কেল, আমি রাজি। রূপসার কথা শুনে সবাই খুশি হয়, শুধু আয়ান ছাড়া। আয়নের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে।
হাত দুটি মুষ্টিবদ্ধ করে রেগে রূপসার দিকে তাকিয়ে আছে। তাহলে আমরা সামনের সপ্তাহে বিয়ের ডেট ফাইনাল করি। আপনারা কি বলেন? আমরাও রাজি। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সবার মতামতেই রূপসা আর আয়নের বিয়েটা সামনের সপ্তাহে ঠিক হয়ে যায়। রূপসা আয়নের দিকে তাকাতেই আয়ন রাগী চোখে রূপসার দিকে তাকায়। বেচারি ভয়ে চোখ নামিয়ে নেয়। আয়নের পরিবার আর আয়ন সবাই বাড়ি ফিরে যায়। রূপসা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে ভাবছে সেটার এমন বিহেভ করার কারণটা কি। মেয়ে দেখতে এসেই এমন অসভ্যতামি করলো, আবার বলছে এইসব নাকি তার প্রতিদিনকার রুটিন। সত্যি কি এমনটা, নাকি আমাকে বিয়ে করতে চাইছে না বলে এমন কাণ্ড করলো? কিন্তু আমাকে বিয়ে না করার কারণটাই বা কি? তার কি কোনো ভালোবাসার মানুষ আছে? থাকলে তো বলতে পারতো, তাই না? বললেই তো হতো। আমি তো চাই না কারো ভালোবাসা ভাঙতে। সুন্দর করে বললেই হতো, আমি না করে দিতাম। চেয়েছিলাম বিয়ের পর নিজের বরের সাথে প্রেম করব, তা আর হলো না। দূর, কেন যে জেদ করে রাজি হতে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুষার নিজের রুমে চলে যায়। ঘুম আসছিল না বলে ব্যালকনিতে গিয়ে কফি খাচ্ছিল। হঠাৎ মনে হলো ব্যালকনিতে টপকে কেউ উপরে আসছে। রুষার রুমটা দোতলায় হওয়ায় গ্রিল বেয়ে আসাটা এতটাও কঠিন না। রুষা ভাবে হয়তো তার মনের ভুল। রুষা ভালো করে তাকিয়ে দেখে, না ঠিকই তো, কেউ ওপরে আসছে। মনে তো হচ্ছে আমার ব্যালকনিতেই আসছে, আমার দিকে দৃষ্টি স্থির করা। ভয়ে রূপসার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করেছে। একটা ঢোক গিলে দ্রুত সেখান থেকে নিচের রুমে চলে আসে। রুমে এসে বেলকনির দরজাটা লাগাতে যাবে, তার আগেই কেউ দরজাটা হাত দিয়ে আটকে ধরে। রূপসা অনেক চেষ্টা করেও লাগাতে পারছে না, কারণ সেই ব্যক্তিটা দরজাটা ধরে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো ছেলে। রূপসা ভয়ে চিৎকার করতে নিলেই লোকটা রুমের ভেতরে এসে রূপসার মুখ চেপে ধরে। রূপসা নিজেকে লোকটার কাছ থেকে ছাড়াতে চাইছে, কিন্তু পেরে উঠছে না। ঘরে আলো নেই, ব্যালকনির লাইটের কিছুটা আলো ঘরে এসে পড়ছে। এইটুকু আলোতে লোকটার মুখ চিনতে রূপসার বেশি দেরি হয়নি। লোকটার কেউ না, তারই হবু স্বামী আয়ান। রূপসা নিজেকে ছাড়াতে মুচড়ামুচড়ি করেই যাচ্ছে, আর বারবার ইশারা করে মুখ দেখাচ্ছে, যার অর্থ হলো আয়ান যেন মুখটা ছেড়ে দেয়। আয়ান বুঝতে পেরে রূপসার মুখটা ছেড়ে দিতেই সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর একটু হলেই যেন দমটা বন্ধ হয়ে যেত। কিন্তু এত রাতে উনি এখানে কেন এলেন, তাও চুপি চুপি আমার রুমে? ওনার কথার অবাধ্য হয়েছে বলে আমাকে মেরে ফেলতে আসেনি তো? ভাবতেই রূপসার গায়ে কাঁটা দিয়ে উঠছে। রূপসা আয়নের কাছ থেকে বাঁচতে পালানোর চিন্তা করে। যে না সে দৌড় দেবার প্রস্তুতি নিচ্ছিল, আয়ন খপ করে ওর হাতটা ধরে ফেলে। পালাচ্ছ কেন? আপনি আপনি কেন এসেছেন এখানে? আমার হবু বউকে দেখতে এসলাম আর কি। রূপসা আয়নের কথা শুনে অবাক চোখে আয়নের দিকে তাকায়। বউ? হ্যাঁ, আমি তো বানাতে চাইছিলাম না, তুমি নিজেই তো রাজি হলে, আর রাজি যখন হয়েছো শাস্তি তো ভোগ করতেই হবে, তাই না? কারণ আমার কথার অবাধ্য হওয়া আমি পছন্দ করি না। তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি বিয়ে করতে লাফিয়ে রাজি হয়ে গেছো। আচ্ছা, কি কারণে আমাকে বিয়ে করতে চান না বলবেন প্লিজ? আমার দোষটা কি? যদি বিয়ে করতে না চান তবে আপনার বাবা মাকে আসতে বললেন কেন? ওনাদের না করে দিলেই তো পারতেন, তাই না? আমার কাজের জবাব আমি তোমাকে দিব না ডিয়ার। তোমাকে আমি বারণ করেছিলাম কিনা বলো? তুমি জেনে শুনে একটা ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছো, এর শাস্তি তো তোমাকে ভোগ করতে হবে ডিয়ার। তবে ভেবো না আমি তোমাকে মারবো না, অন্যরকম শাস্তি দেবো, বুঝলে? যা কল্পনাও করতে পারবে না। তুমি শুধু সহ্য করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। রূপসা আয়নের মুচকি হাসির পেছনে রাগী ফেসটা চিনতে ভুল করেনি, কারণ রূপসা স্পষ্ট দেখতে পাচ্ছে আয়ন মারাত্মক রেগে আছে। রাগে আয়নের মুখটা লাল হয়ে গেছে। আয়নের ফেস দেখে রূপসার গলা শুকিয়ে যায়। আপনি কি কাউকে ভালোবাসেন? রূপসার প্রশ্ন শুনে মুহূর্তেই আয়নের ফেসটা পাল্টে যায়। আয়নের রাগটা যেন মারাত্মক পর্যায়ে চলে যায়। চোখ বন্ধ করে হাত দুটি মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে আছে আয়ান, আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রূপসা ভালো মতোই বুঝতে পারছে আয়ন হয়তো আজ তাকে মেরেই ফেলবে, কারণ এতক্ষণ আয়ন রেগে থাকলেও এখন তার রাগটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কোথায়। রূপসা কয়েকটা ঢোক গিলে একটু পিছিয়ে যেতে নিলেই আয়ন রূপসার হাতটা চেপে ধরে ফেলে। রূপসা কিছু বলতে যাবে তার আগেই আয়ন একটানে রূপসাকে নিজের বুকে এনে ফেলে। আমার পার্সোনাল লাইফে নাক গলানোটা আমি মোটেও পছন্দ করি না। ইভেন আমার নিজের মানুষও যদি কিছু বলে আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আর তুমি কি? দুদিনের পরিচয় মাত্র, তোমার সাথে তো এখন আমার বিয়েটাও হয়নি, তাতেই তুমি আমার পার্সোনাল লাইফে নিয়ে কথা বলছো? হাউ ডেয়ার ইউ! আমি তো শুধু... জাস্ট শাট আপ ড্যাম ইট! আমি কাকে ভালোবাসি না বাসি এটা তোমাকে বলতে হবে নাকি? তুমি কে? ওহো, আই সি, তুমি আমার হবু বউ তাই তো, এই জন্য বুঝি আমার পার্সোনাল বিষয়ে কথা বলছো। আমার
আমার হাতটা ছাড়ুন, লাগছে আমার। আয়ান রূপসার হাতটা আরো শক্ত করে চেপে ধরে। লাগুক তাতে আমার কি, বলছিলাম না বিয়ে করতে রাজি হইও না, তোমারই ক্ষতি হবে। শুনলে না কেন আমার কথা? হোয়াই? দেখুন, আমার বাবা মা আপনাকে অনেক পছন্দ করেছে। তাছাড়া ওনারা চান আমি এই বিয়েটা করি। যদি আমি নিজেই না করে দিতাম তাহলে ওনারা কষ্ট পেতেন, আর হয়তো ভাবতেন আমার অন্য কোনো ভালোবাসার মানুষ আছে, যার জন্য আমি বিয়েটা করতে চাইছি না। তো তাই বলে তুমি নিজের ক্ষতি করে দিলে? কি ক্ষতি হয়েছে শুনি? আমার দোষটা কি বলুন তো, যার জন্য আপনি এমন করছেন? তোমার কোনোই দোষ নেই, শুধু একটাই দোষ, তুমি রাজি হয়েছো। ঠিক আছে, আমি আমার দোষ মেনে নিলাম। তার জন্য যা শাস্তি ভোগ করতে হয় করব। ও রিয়েলি? তুমি তো দেখছি খুবই সাহসী মেয়ে, কোনো ভয় ডর নেই দেখছি। আপনি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে ভয় পাবো? গ্রেট, ভয় পাও না তো? ওয়েট, ভয় পাবা? ইভেন আজকের পর আমার নাম শুনলেও তোমার ভয় করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলে আয়ান রূপসাকে কোলে তুলে নেয়। মুহূর্তেই রূপসার ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। কি করতে চাইছেন উনি? এটা ঠিক উনি আমার হবু বর, কিন্তু বিয়েটা তো এখনো হয়নি। কি করে বিশ্বাস করবো ওনাকে? মেয়ে দেখতে এসে যে ঠোঁটে চুমু খেতে পারে, সে সবই পারবে। বিশ্বাস করা যায় না এই ছেলেকে। আয়ান রূপসাকে নিয়ে খাটে ফেলে দেয়, তারপর নিজেও দুহাতে ভর দিয়ে রূপসার উপর ঝুঁকে পড়ে। ভয় পাও না তাই না? খুব সাহস দেখছি তোমার। তোমার সাহস আমি বের করে দিব। প্লিজ সরে যান, আমার রুম থেকে বের হয়ে যান, নয়তো আমি কিন্তু চিৎকার করে বাবা মাকে ডাকবো। সিরিয়াসলি ডাকো, তাতে আমার কি? রূপসা আয়নের কথা শুনে চোখ বড় বড় করে আয়নের দিকে তাকায়। আপনার না হয় লজ্জা শরম কিছুই নেই, কিন্তু আমার তো আছে নাকি? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। যাবো তো, তার আগে তোমার মনে ভয় সৃষ্টি করতে হবে না। আপনি যাবেন নাকি আমি মা বাবাকে ডাকবো? আয়ন মুচকে এসে নিজের সবটা ভার রূপসার উপর ছেড়ে দেয়। রূপসা ভয়ে ছোটাছুটি করতে থাকে। আয়ান তা দেখে আরো রেগে যায়। এত বড় বড় কথা বলছিলে আমাকে নাকি ভয় পাও না, তাহলে এখন এত ছোটাছুটি করছো কেন? দেখুন, দোহাই আপনার, আপনি এখান থেকে চলে যান, আমার অস্বস্তি হচ্ছে। এখন থেকে তো সবকিছু মেনে নিতে হবে তাই না? আগে বলছিলাম না করে দাও, তা না, তুমি নিজের কথাই স্থির। এখন তো অস্বস্তি লাগছে বললেও শুনবো না ডিয়ার। ভালোই ভালোই বলছি, আমার কাছ থেকে দূরে যান, নয়তো। নয়তো কি? আপনি কি মানুষ না? আমি তো তোমার সাথে অমানুষের মতো আচরণ করতে চাইনি, তুমি তো বাধ্য করলে, এবার সহ্য করো। বলে রূপসা ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রূপসা আয়নের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে থাকে, কিন্তু বারবারই ব্যর্থ হয়। আয়ন একটু দূরে সরে যেতেই রূপসা এক ধাক্কায় আয়নকে দূরে সরিয়ে দেয়। তারপর বিছানা থেকে তাড়াতাড়ি নেমে পড়ে। অনেক অসভ্যতা আমি দেখেছি, আর না। আপনি বের হবেন নাকি আমি মাকে ডাকবো? রূপসার ধাক্কা খেয়ে আয়ন বিছানায় পড়ে যায়। আর এখন শুয়ে শুয়ে কথা শুনে যাচ্ছে। কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? বের হন, এক্ষুনি বের হন। আয়ন কিছু না বলে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওকে চলে যাচ্ছি, কিন্তু তুমি নিজেই যখন নিজের বিপদ বাড়িয়েছো, সো রেডি থেকো। বলেই আবার ব্যালকনির কাছে যায়। রূপসা দৌড়ে আয়নের কাছে যায়। আপনি কি ব্যালকনি দিয়ে নামবেন? কেন? না মানে যদি পড়ে টরে ব্যথা পান, তাই বলছিলাম আর কি। আমাকে নিয়ে তোমার এতটা না ভাবলেও চলবে, বুঝছো? যত সব। আয়ন চলে গেলেই রূপসা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়নকে রাস্তায় নামতে দেখে রূপসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে আসে। বিছানায় শুয়ে কিছুক্ষণ আয়নের কথা ভাবে রূপসা। তারপর হঠাৎ ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকালে রূপসা ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে থাকে। সকাল 8টা বাজে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নেয়। ব্রেকফাস্ট করার জন্য নিচে নামতেই দেখে সবাই খাবার টেবিলে বসা। মা, আমাকে ডাকলে না কেন? ডাকলেই বুঝি তুমি শুনো? 7টা থেকে ডেকেই চলেছি, বুঝেছো? এতক্ষণে ওঠার সময় হলো তোমার? হুম, ঘুম ভাঙে না, কি করব বলো? হয়েছে, এবার খেয়ে নাও। আর ভার্সিটির ড্রেস পরে আসলে যে, তুই কি আজ ভার্সিটি যাবি নাকি? হ্যাঁ, কেন? এত অবাক হবার কি আছে মা? ওহ বাবা, তোকে নিয়ে আর পারলাম না। সামনের সপ্তাহে বিয়ে, কত কাজ বাকি সে খেয়াল আছে তোর? তাছাড়া কেনাকাটা ও তো করা হয়নি। তুই যদি এখন আমাদের সাথে না থাকিস তাহলে কিভাবে হবে শুনি? বেটা তো তোরই নাকি? ওহো মা, তুমি তোমার পছন্দ মতো সব নিয়ে নিও। তোমার পছন্দের উপর আমার পুরা বিশ্বাস আছে। তোমার চয়েস বেস্ট। দেখ রূপসা, তোর কোনো বাহানা চলবে না এখন, বুঝেছিস? আমি বললাম তুই এ কদিন কোথাও যাবি না মানে যাবি না, ব্যাস। ওহ বাবা, মাকে একটু বোঝাও না প্লিজ। দেখো, এমনিতেও তো অনেকদিন ভার্সিটি বন্ধ পড়বে।
এখন যদি না যাই তো আমার বেস্টিগুলোর সাথে দেখা হবে না। তার থেকে ভালো আজ দেখা করে আসি, সবার সাথেই দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো, কেমন? ওকে বাবা। এই তো দিলে, তাড়াতাড়ি ফেরার মেয়ে ও। আড্ডা দিয়ে দেখো, আজ রাত না করে ফেলে। না মা, আজ কোনো গল্প করব না, কারোর সাথে আড্ডাও দিব না, প্রমিস। তাড়াতাড়ি চলে আসবো বাসায়। দেখা যাবে। রূপসা খাবার শেষ করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আসতেই দেখে ওর সব বান্ধবীরা একসাথে বসে কথা বলছে। রূপসা ওদের সাথে যোগ দেয়। হ্যালো গাইস। কি রে এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায় রে? আজ তো আর আগে আসতে চেয়েছিলাম, তবে ঘুম থেকে উঠতে পারিনি, তাই আসাও হলো না। কি, বাবা, অনেক উন্নতি হয়েছে দেখি। তা এত তাড়াতাড়ি আসার কারণটা কি জানতে পারি? কিসের কারণ? তোদের সাথে আড্ডা দিতেই তাড়াতাড়ি আসতে চাইছিলাম, অন্য কোনো কারণ নেই। বললেই হলো, কারণ আছে বলেই তো আসছি। কই এতদিনে তো একবারও তাড়াতাড়ি আসিসনি। ক্লাস শুরু হয়ে গেলে তারপর তো দেখা মিলতো। এই কারো প্রেমে টেমে পড়িসনি তো? কি? তোরা কি পাগল? সব কিছু জেনে এমন কথা বলছিস? জানিস না আমি এসব পছন্দ করি না। ওকে বাবা, বাদ দিলাম এসব। কাল এলি না যে? সেটাও তো তোদের বলতে এলাম, কিন্তু তোরা তো শুনছিসই না। হ্যাঁ বল। রূপসা কালকে সবকিছু ওদেরকে বলে, শুধু আয়নের ব্যাপারে কিছু বলেনি। কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা, আমাদের রূপসার বিয়ে ভাবা যায়? দোষ, কি একটা খবর দিলি রে? তোর বিয়েতে ফাটাফাটি মজা করব। আচ্ছা বাবা, সেসব না হয় হবে, এখন ক্লাসে চল। তারপর সবাই উঠে ক্লাসের দিকে পা বাড়ায়। রূপসা ক্লাসে ঢুকতেই সোহম মানে রূপসার ক্লাসমেট রূপসাকে টিজ করা শুরু করে। উফ, এই অসভ্য ছেলেটার জ্বালায় আর বাঁচি না। প্রতিদিন যা নয় তা বলেই যাচ্ছে, ইচ্ছে করছে খুশি মেরে নখটা ফাটিয়ে দিই। বিরক্তিকর। হ্যালো ডার্লিং, কাল আসোনি কেন? জানো তোমায় কতটা মিস করেছিলাম। সোহম কথাগুলো আস্তে আস্তে বলেও অনেকে শুনতে পেয়ে রূপসার দিকে তাকিয়ে থাকে। এতে রূপসা বেশ অস্বস্তি বোধ করছে। সোহান, তোমাকে আর কতবার বলবো, এটা ক্লাস, ভদ্রভাবে কথা বলো। তুমি এরকম বিহেভ করো কেন রূপসার সাথে? তাতে তোমার সমস্যাটা কি শুনি? আর তুমি চুপ করে থাকো, ওকে? কারণ আমি তোমাকে কিছুই বলছি না, যা বলার রূপসাকে বলছি। হিয়া ছাড় না, ও যে একটা ফাজিল সবাই জানে, শুধু শুধু ওর সাথে ঝগড়া বাড়িয়ে লাভ নেই, চল। সোহম একের পর এক রূপসাকে এই সেই বলে যাচ্ছে, আর রূপসা চুপচাপ বসে আছে। কারণ সে জানে সোহমকে কেউ কিছুই বলতে পারে না, কারণ এই ভার্সিটির সবাই সোহানকে ভয় পায়। কেউ ওর খারাপ কাজে প্রতিবাদ করতে আসলেও তার অবস্থা খারাপ করে ফেলে। রূপসাও এই ভয়ে সোহানের বাজে কথাগুলো হজম করছে। ক্লাসে টিচার আসলে রূপসা আর সোহনের কথায় পাত্তা দেয় না, ক্লাসে মন দেয়। এদিকে আয়ন বাসায় আসার পর থেকে রেগে আছে, কিন্তু তার বাবা মাকে বুঝতে দিচ্ছে না। নিজের রুমে এসে দরজা আটকে বসে আছে। ইচ্ছে করছে ওই ফাজিল মেয়েটাকে গলা চেপে মেরে ফেলি। আমার কথার অবাধ্য হওয়া, তাই না? ও তো জানে না আয়ান চৌধুরী কি জিনিস। কিছুক্ষণ নিজে নিজে কথা বলার পর আয়ন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অফিসের কিছু কাজ বাকি আছে, সেগুলো করেই বাড়ি ফিরবে ঠিক করেছে। রূপসার ভার্সিটি ছুটি হওয়ার পর বাড়ি ফিরতে নিলেই হিয়া বলে, কিরে, চলে যাচ্ছিস? হ্যাঁ, মা বললো তাড়াতাড়ি ফিরতে। আরে একটু তো বসে যা, এমনিতেও তো কয়েকদিন আসতে পারবি না। এখন বসলে না মার কাছে বকা খাবো সিরিয়াসলি। কারণ তোরা তো জানিস আমি আড্ডা দেওয়া শুরু করলে আর থামার নামও নেই না। আচ্ছা বাবা যা। আর শোন, রাস্তায় যদি ওই সোহেল অসভ্যটা বিরক্ত করে, তো আজ গিয়ে আঙ্কেলকে সব বলে দিবি, বুঝলি? হ্যাঁ, বলতে তো হবেই, ও যা বার বেড়েছে না। যা তুই, আর আমাদেরকে ভুলে যাস না যেন। না রে, তোদের ভুলবো কিভাবে? তোরা আমায় এত এত জ্বালিয়েছিস, এত সহজে কি ভুলতে পারি বল? হিয়া আর টিয়া দুজনই হেসে দেয়। রূপসা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এদিকে ছুটির পরই সোহান রূপসাকে পুরো ভার্সিটি খুঁজছে, কোথাও পাচ্ছে না। সোহন ওর কয়েকটা বন্ধুকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে রূপসার বাড়ির দিকে যেতে শুরু করে। রূপসা অনেকক্ষণ যাবৎ রিক্সার জন্য দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না। অবশেষে হেঁটেই যাওয়া ধরে। কিছু দূর যেতেই কেউ এসে রূপসার হাত চেপে ধরে। রূপসা কিছুটা ভয় পেয়ে যায়। আয়ন এখানেও চলে আসেনি তো? ভাবতে ভাবতেই রূপসা পেছন ফিরে তাকিয়ে দেখে সোহান। তুমি আমার হাত ধরলে কেন? হাউ ডে ইউ!
তোমার হাত ধরতে কি আমার পারমিশন লাগবে নাকি সাহস লাগবে? দুইটাই লাগবে। আমি অন্য মেয়েদের মতো তোমার অসভ্যতা আমি মেনে নিব না, বুঝলে? ও বাবা, বলো কি? অসভ্যতা আমি কই করলাম? আমি তো তোমার কাছে শুধু একটা কথাই জানতে চেয়েছি, তুমি বলে দাও তাহলেই আমি শান্তি ব্যাস। কি কথা? ওই যে আই লাভ ইউ এর উত্তরটা তো কখনো পাইনি। দেখো সোহান, তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমার হাতটা ছাড়ো বলছি। ছাড়বো না, কি করবে তুমি? রূপসা নিরুপায় হয়ে হাতটা ছাড়াতে চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ ওদের সামনে একটা গাড়ি এসে ব্রেক কষে। সোহন আর তার সাথের বন্ধুরা কিছুটা রেগে যায়, কারণ আজ পর্যন্ত ওদের কাজে কেউ বাধা দিতে পারেনি, আর আজ কেউ ওদের কাজে ডিস্টার্ব করলো। সোহান রেগে গাড়ির দিকে তাকায়। গাড়ি থেকে একজন সুদর্শন পুরুষকে নামতে দেখে। হোয়াইট কালার শার্ট, তার উপর আবার হোয়াইট কালারের ব্লেজার, ব্ল্যাক জিন্স, হাতে দামি ঘড়ি, চোখে সানগ্লাস, চুলগুলো একটু বড় বড়, চোখে মুখে এসে পড়ছে, চাপ দাড়ি, গায়ের রঙও ফর্সা। দেখতেই দেখতেই বোঝা যাচ্ছে সোহানের থেকে বয়সে কিছুটা বড় হবে। তাছাড়া দেখতেও সোহানের থেকে অনেক সুন্দর, যাকে বলে রাজপুত্র। আরে ভাই, কে আপনি? এভাবে হুট করে এসে কাজে বাধা সৃষ্টি করছেন কেন বলুন তো? এবার রূপসা ও ছেলের দিকে তাকায়। এক পলক ছেলেটাকে দেখতেই রূপসা যেন নিজের প্রাণ ফিরে পায়। আয়ান, উনি এখানে? ব্যাস, আমারও চিন্তা নেই, উনি নিশ্চয়ই এই অসভ্য শোভনের কাছ থেকে আমাকে রক্ষা করবে। আয়ান কিছু বলতে যাবে, তার আগেই রূপসা বলে ওঠে, উনি আমার বয়ফ্রেন্ড। রূপসার কথা শুনে আয়ান বেশ অবাক হয়। তার চেয়েও বেশি অবাক হয় সোহন, কারণ সে ভালো মতোই জানতো রূপসা এসব রিলেশন করা পছন্দ করে না। তাহলে আজ ও কেন এই ছেলেকে নিজের বব বলছে? তাহলে এই জন্যই কি সে সোহনকে এড়িয়ে চলে? এইসব ভাবতে সোহনের প্রচণ্ড রাগ হয়। রেগে গিয়ে আয়ানকে কিছু বলতে যাবে, তার আগে আয়ান রূপসার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দেয়। এবার সোহন আরও অবাক হয়ে যায়। তার মানে সত্যিই রূপসা অন্য কারোর সাথে রিলেশন করছে। তোর সাথে পরে দেখা করছি। সোহনকে উদ্দেশ্য করে বলেই গাড়ি নিয়ে চলে যায়। দোস্ত, এটা কি হলো? ওই রূপাসের যে বয়ফ্রেন্ড আছে আমরা তো জানতামই না। ধুধু, শুধু শুধু এটার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করছিস। বয়ফ্রেন্ড থাকুন আর বর থাকুন, ওকে তো আমার চাই। যেভাবেই হোক ওকে আমার করে ছাড়বো। আয়ন রূপসাকে গাড়িতে বসে নিজেও অপর সিটে বসে পড়ে। আয়ন রেগে রূপসার দিকে তাকায়। বয়ফ্রেন্ড আছে ভালো কথা, প্রেম করবা তাও ভালো কথা, তাই বলে এই রাস্তায় এত লোকজনের সামনে এভাবে হাত ধরে? আয়নের কথা শুনে রূপসা যেন জমিনে পড়ে। আয়ন ভালো করেই বুঝতে পেরেছে সোহন ওকে টিস করছিল, তারপরও বলছে বয়ফ্রেন্ড। রূপসা বিরক্তি মাখা মুখ করে বলে, দেখুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওই সোহান আমাকে ডিস্টার্ব করে, আজও তাই করছিল। আপনার কি মনে হয় ওর সাথে আমি প্রেম করছিলাম? করছিলে না বুঝি? উফ, আপনার সাথে না কথা বলাটাই ভুল হয়েছে। আমি বাড়ি যাব। বলেই গাড়ি থেকে বের হতে নাই। তার আগেই আয়ন রূপসার কোমর চেপে একটানে নিজের কাছে নিয়ে আসে। আমি তোমার হবু বর, ভুলে গেলে নাকি? ভুল আর কি আছে, আজিব। তাহলে আমি যা বলবো তাই করবে। গাড়ি থেকে বের হচ্ছিলে কেন? আমি বলছি বের হতে। আয়নের ধমক শুনে রূপসা কিছুটা ভয় পায়। নিজেকে সামলে নিয়ে বলে, ভয় পাবো কেন? ওহো, তুমি তো আবার ভয় পাও না, সাহসী মেয়ে। আমি বাড়ি যাব। তো তোমার কি মনে হয় বিয়ের আগেই তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবো, ইডিয়েট? রূপসা রেগে বাইরের দিকে মুখ করে বসে থাকে। আয়ন রূপসাকে বাড়ি পৌঁছে দেয়। রূপসা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে যায়। আয়নও পেছন পেছন যায়। সিঁড়ি বেয়ে ওঠার আগেই আয়ন রূপসার হাত টেনে নিজের কাছে আনে। রূপসাকে কিছু বলার সুযোগ না দিয়েই রূপসার গলার তিলটাই জোরে চুমু খায় আয়ান। সিঁড়ি বেয়ে উঠতে নিলেই আয়ান রূপসার হাত টেনে নিজের কাছে আনে। রূপসাকে কিছু বলতে না দিয়েই তার গলায় জোরে চুমু খায়। আয়নের এমন কাজে রূপসা প্রচণ্ড রেগে যায়। চোখ গরম করে আয়নের দিকে তাকিয়ে চট দিতে হাত তুলতেই আয়ন রূপসার হাতটা ধরে মোচড় দিয়ে পিঠের সাথে লাগিয়ে নেয়। সাহস তো কম না তোমার? আমার গায়ে হাত তুলতে চাইছিলে, ইচ্ছে করলে তো হাতটা এখনই ভেঙে দিতে পারতাম, বুঝছো? সাহসের কি দেখলেন? কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, যা ইচ্ছে তাই করবেন। মানলাম আপনি আমার হবু বর, কিন্তু বিয়েটা কিন্তু এখনো হয়নি, তাই আমার শরীরে টাচ করার কোনো অধিকারও আপনার নেই। বললাম না এইসব আমার ডেইলি রুটিন, কোনো অধিকার লাগে না। এখনো বিয়ে হয়নি, তুমি চাইলে বিয়েটা ভেঙে দিয়ে মুক্ত হয়ে যেতে পারো। আই প্রমিস, যদি তুমি বিয়েটা ভেঙে দাও তবে তোমার ছায়াও দেখবো না আর। রূপসা এক ঝটকায় আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। আমাকে কি খেলার পুতুল পেয়েছেন নাকি? বিয়ে করার ইচ্ছে যখন নেই তখন এসেছিলেন কেন শুনি? আমি কি আপনাকে আপনার বাড়ি থেকে ধরে নিয়ে এসেছি?
তা অবশ্য করনি, কিন্তু আমি তো প্রথম দিনই তোমাকে বলছিলাম তুমি সবাইকে গিয়ে না করে আসো, কারণ আমার ক্যারেক্টার ভালো না, এইসব মানসিকতা খারাপ, আমার সাথে কখনো ভালো থাকতে পারবে না তুমি। তাই বলছি এখনো সময় আছে, সবাইকে বলো তুমি এই বিয়েটা করতে পারছো না। আমি পারবো না। আর এখন তো নাই। দেখো, অন্য একটা ছেলের সাথে যদি তোমার বিয়েটা ঠিক হতো, সে কি বিয়ের আগেই তোমাকে স্পর্শ করতো? না, কোনো ছেলেই করতো না। আর আমাকে দেখো, আমি তোমার সাথে প্রতিনিয়ত অসভ্যতামি করেই চলছি, তোমার কি উচিত না আমাকে ইগনোর করা? সত্যিই কি আপনার চরিত্র খারাপ, নাকি আমি যেন এই বিয়েতে না করি এই জন্য আপনি আমার সাথে এমন করছেন? রূপসার কথা শুনে আয়ান অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে যায়। রূপসা বুঝতে পারছে আয়ান কিছু একটা লুকাচ্ছে। কি হলো, উত্তর দিন। ইচ্ছে করে আমার সাথে অসভ্যতামি করছেন, তাই না? আমাকে বিরক্ত ফিল করাচ্ছেন। আপনার সম্পর্কে যেন খারাপ ধারণা জন্মায়। কেন বলুন তো? জাস্ট শাট আপ, ওকে? আমি ইচ্ছে করে কিছু করিনি, আমার ক্যারেক্টার খারাপ, ব্যাস। তুমি সবাইকে বলে দাও তুমি রাজি না, এতে তোমারই ভালো হবে, নয়তো তোমার কপালে দুঃখ আছে। রূপসা আয়ানের কথায় হালকা হাসে। আল্লাহ যদি দুঃখ দিয়ে থাকেন তাহলে থাকবে। তার মানে তুমি না করবে না, তাই তো? পারবো না, আপনি বাড়ি যান। তোমার মতো ইডিয়েট মেয়ে আর দুইটা হয় না, বুঝলে? নিজের ইচ্ছায় নিজের কষ্ট ডেকে আনছো। বলেই হনহন করে চলে যায়। রূপসা কিছুক্ষণ আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায়। এই যে মহারানীর আসার সময় হলো। কেন মা? কেন আবার? শপিং করতে হবে না, নাকি এমনি এমনি বিয়ে করবি? কিছু কিনতে হবে না? মা, তুমি যা করার করো, আমার ভালো লাগছে না, আমি রুমে গেলাম। আচ্ছা, যা ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও, আর বিকেলে রেডি থেকো, কেমন? কোথায় যাব বিকেলে? শপিংয়ে। ও আচ্ছা। হ্যাঁ, এখন রুমে গিয়ে বিশ্রাম করো। রূপসা কিছু না বলেই রুমে চলে আসে। দরজাটা বন্ধ করে খাটে বসে পড়ে। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। উনি এমন কেন? উনি যা বলছে তাই কি সত্যি, নাকি আমি যা ভাবছি তাই? উনি সত্যিই চান বিয়েটা ভেঙে দেই, কিন্তু মা বাবা যে কষ্ট পাবে অনেক। কিছুক্ষণ বসে থেকে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয় রূপসা। এদিকে রূপসাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আয়ান নিজের বাসায় চলে আসে। অফিসের কিছু কাজ বাকি ছিল, তা আর করা হলো না। আয়ানের প্রচণ্ড রাগ হচ্ছে। এই মেয়ে কি মানুষ নাকি আর কিছু? এত কিছু করার পরও বিয়ে বিয়ে করেই যাচ্ছে। আর কি করলে ও বিয়েটা ভাঙবে? কি করবো আর? যে করে হোক বিয়ে তো আমি করবই না, আর সেটাও ওই মেয়েই ভাঙতে বাধ্য হবে। আমি চাই না ভাইয়ার মতো আমার জীবনেও কোনো ঝড় আসুক। কিছুতেই এই বিয়ে করতে পারবো না আমি। আয়ান নিজের রুমে বিছানায় আধশোয়া হয়ে ভাবছে কি করা যায়, কিভাবে বিয়েটা ভাঙবে। হাজারো চিন্তা আয়ানের মাথায়। আজ আয়ান আর রূপসার বিয়ে। 6 দিন পার হয়ে গেল, আয়ান আর রূপসার সামনে আসেনি। রূপসা আয়ানের কথা বারবার মনে করলেও এই ভেবে শান্তি পেয়েছে যে আয়ান হয়তো শুধরে গেছে। আয়ান হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। এই 6 দিনে অবশ্য রূপসা বাড়ির বাইরে যায়নি, কিন্তু তাও আগের মতো আয়ান আর তার ব্যালকনি টপকেও আসেনি। রূপসা এর জন্যই খুবই খুশি হয়। আয়ান হয়তো সত্যি সব অসভ্যতামি ছেড়ে দিয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠে আয়ান। সারা রাত অবশ্য ঘুমাতেও পারেনি ভালো করে। তার মনে শুধু একটাই ভয়, যার জন্য আজও সে কোনো মেয়ের আসক্তি হয়নি, আর হতেও চেয়েছিল না। কিন্তু তার বাবা মা, তারা তো কিছুতেই বুঝতো না তার কষ্টটা। আয়ের হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কফির মগে একটা চুমুক দিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি ভাইয়ার কথা মনে পড়ছে। বারবার শুধু ভাইয়ার সাথে ঘটা প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে আয়ান। পেছন ফিরে তাকাতেই নিজের মাকে দেখতে পায়। তার চোখেও স্পষ্ট পানি দেখা যাচ্ছে, যা আয়নের চোখ এড়াতে পারেনি। মা, কাঁদছো কেন? এমনি কিছু না, এখানে দাঁড়িয়ে আছিস যে, ফ্রেশ হবি না? মা, বিয়েটা ভেঙে দিতে পারবে না, তোমরা চাইলেই তো সবই হবে। কেন? মা কি চাইবে তার সন্তান সারাটা জীবন একটা ভুল ধারণা নিয়ে একা কষ্টে কাটাক? পৃথিবীতে সবাই খারাপ না, কিছু কিছু মানুষ ভালো আছে যাদের জন্য আমরা জীবনের আনন্দ খুঁজে পাই। সব কষ্ট ভুলে যেতে পারি। আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি তিনি সব ঠিক করে দিবেন। আয়ান তার মার কথা শুনে মাথা নিচু করে আছে। উত্তরে কিছুই বলেনি সে। চোখ বেয়ে দুফোঁটা পানি ঝরে। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু আয়নের কাছে তা সম্পূর্ণ বিপরীত। কত রাত যে সে নীরবে একা একা চোখের পানি ঝরিয়েছে সে নিজেও জানে না। আয়নের মা আয়নের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে।
আয়ান, যা ফ্রেশ হয়ে নে। আবার রেডি হতে হবে তো নাকি? আয়ন এবারও কোনো উত্তর দেয়নি। চুপটি করে উল্টো দিকে ঘুরে আবার আগের মতোই আকাশের দিকে তাকিয়ে আছে। হয়তো মার কাছ থেকে নিজের চোখের অশ্রুগুলো লুকাতে চাইছে। রূপসাকে তার রুমে সাজানো হচ্ছে। পার্লারে যেতে বলা হলেও সে রাজি হয়নি, তাই বাড়িতেই আনা হয়েছে। রূপসার মা রূপসার গহনাগুলো দিতে এসে অবাক হয়ে যায়। হাঁ করে তাকিয়ে আছে তার মেয়ের দিকে। আচমকাই মুখ থেকে বেরিয়ে আসে, মাশাল্লাহ। রূপসা কিছুটা লজ্জা পায় তার মায়ের কথায়। পার্লারের মেয়েরাও হাসে, একজন তো বলেই বসে। আন্টি, এখনই যদি মাশাল্লাহ বলেন তাহলে পরে কি বলবেন শুনি? কারণ এখনো তো আমাদের সাজানো শেষ হয়নি। লাগবেই তো, এক বস্তা আটা ময়দা মাখলে এমনিতেই রূপবান হয়ে যাবে, বুঝছো মামি? দেখ তিনি, আজও যদি তুই আমার মেয়েটার পিছনে লাগিস না, তোর খবর আছে। পরে দেখবি তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমার রূপসা এমনিতেই সুন্দরী, না সাজলেও পরীর মতো লাগে আমার মেয়েকে, বুঝলে? না গো না, আমি বিয়ে টিয়ে করতে চাই না। আমাদের রূপসা সত্যি রূপবতী। আহ তিন্নি, থাম না। ও মা, লজ্জা পাচ্ছে দেখো। আমি গেলাম, তোরা থাক। আর গহনাগুলো রেখে গেলাম, যদি কোনো কিছু দরকার হয় আমাকে ডাকবি। তিন্নি, তুই থাকিস এখানে, কিছু লাগলে আমায় বলবি, বুঝলি? ওকে মামি, তুমি নিশ্চিন্তে কাজ করো। রূপসার মা চলে যায়। পার্লারের মেয়েরা আবার রূপসাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরই নিজে হইচই শুনে তিন্নি বলে, নিচেই আমাদের জিজু চলে এসেছে, বলেই দৌড়ে নিচে নেমে আসে। এতক্ষণে রূপসার সাজানো কমপ্লিট হয়ে গেছে। রূপসা চুপটি করে বসে আছে। কপালে তার চিন্তার ভাঁজ। না জানি কেমন মোড় নিতে চলেছে তার জীবন। রূপসা বসে বসে হাজারো চিন্তা ভাবনায় মগ্ন হয়ে আছে। কিছুক্ষণ পর এসে কয়েকজন রূপসাকে নিয়ে যায়। আয়নের পাশাপাশি বসাতেই রূপসা আর চোখে আয়নকে দেখে। মুগ্ধ হওয়ার মতো লাগছে আয়নকে। আয়ন রূপসার দিকে তাকাতেই রূপসা চোখ ফিরিয়ে নেয়। রূপসা আর আয়নের সাথে সবাই ফটো তুলছে। আয়ন ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করতে পারছে না। চুপচাপ সবার সাথে হেসে ফটো তুলছে। কিছুক্ষণ পর আয়ান খেয়াল করলো রূপসার সাথে কয়েকজন ছেলে খুব হাসি খুশি মুখ নিয়ে ফটো তুলছে। ছেলে বললে ভুল হবে, সাথে দুটো মেয়েও আছে। রূপসাও ওদের সাথে বেশ ভাব, আয়ান দেখেই বুঝতে পারছে। আয়ান ওদেরকে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, সব মেয়ে একই রকম হয়, আমি সত্যি বুঝতে পারছি না তোমার মাঝে কি এমন দেখলো আমার বাবা মা, যার জন্য বিয়েটা আমাকে করতেই হলো। আমার বাবা মাকে ভুল বুঝতে পারলেও আমাকে তো তুমি ভুল বুঝতে পারবে না। বিয়েটা হচ্ছে হোক, কিছুদিন গেলে তুমি নিজেই বাধ্য হয়ে আমাকে ছেড়ে দিতে, দেখে নিও। ছেলে মেয়েগুলো আয়নের কাছেও আসে ফটো তুলতে। রূপসাকে আয়নের সাথে দাঁড় করিয়ে অনেকগুলো ফটো তুলে নেয়। আয়নের অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে মেলে। বিয়ে প্রায় শেষের দিকে। আয়নকে কবুল বলতে বলা হলে আয়ন চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে, যেন তার কানে কথা পৌঁছায় না। কয়েকবার বলার পরও আয়ন চুপ। কেউ কেউ আয়নের এমন কাণ্ড দেখে বলছে, ছেলেকে বিয়েতে মত নেই নাকি? নিজের ইচ্ছায় বিয়ে করলে তো এত সময় নিত না, নিশ্চয়ই বাবা মা জোর করে বিয়ে করাচ্ছে। আবার কেউ কেউ বলছে, আজকাল ছেলেরাও মেয়েদের মতো লজ্জা পায় কবুল বলতে। সবার সমালোচনা বন্ধ করতে আয়ন কবুল বলে দেয়। তারপর রূপসাও বলে। সুন্দর পরিবেশে আয়ন রূপসার বিয়েটা সম্পূর্ণ হয়। বিদায়ের সময় বেচারি রূপসার তো বেহাল অবস্থা। কেঁদে কেঁদে কি অবস্থাটা না করেছে। বারবার এসে মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। অনেক কষ্টে রূপসাকে নিয়ে গাড়িতে বসায়, কিন্তু তখনও সেন্সলেস হয়ে যায়। আয়ানদের বাড়ির সামনে এসে গাড়ি থামে। মস্ত বড় বাড়িটা সাজানোতে যেন সৌন্দর্যটা বহুগুণ বেড়ে গিয়েছে। রূপসা এখনও সেন্সলেস হয়ে পড়ে আছে। আয়নের অনেক বিরক্তি লাগছে। এই অবস্থায় তো ওকে গাড়িতে ফেলে রেখে নিজে চলে যেতে পারে না। বাড়ি ভর্তি মেহমান। আয়ান গাড়িতে থাকা পানির বোতলটা হাতে নিয়ে রূপসার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। রূপসা একটু চোখ মেলে তাকাতেই আয়ান বলে, এটিং অনেক হয়েছে, আর না। তুমি কি বাড়িতে যাবে নাকি আমি একাই চলে যাব? রূপসা আয়ানের কথা শুনে একটু দুঃখ পায়। লোকটার মুখ দিয়ে কি সুন্দর করে কথা বের হয় না। রূপসা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে। আয়ন রূপসার জন্য না দাঁড়িয়ে আগে আগে হাঁটা ধরে, আর রূপসা আয়নের পেছনে। বাড়ির ভেতরে ঢুকতেই রূপসা অবাক। পুরোটা বাড়ি এত সুন্দর করে সাজানো হয়েছে বলে বোঝানো মুশকিল। গাড়ি থেকে নামার সময় বাইরেটা অবশ্য একটু দেখা হয়েছিল। এইটুকু দেখাতেই রূপসা বেশ বুঝতে পেরেছে বাড়িটা অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ঘণ্টাখানিক পর রূপসাকে কয়েকজন মিলে একটা রুমে নিয়ে যায়। রুমটাতে পা রাখতেই ফুলের গন্ধ নাকে এসে পড়েছে। এটাই হয়তো আয়নের রুম। রূপসাকে বিছানায় বসিয়ে দিয়ে সবাই চলে যায়। রূপসা একবার ঘোমটাটা তুলে ঘরটাকে চোখ বুলিয়ে নেয়। এদিকে আয়ান অনেকক্ষণ ধরে ছাদে একা একা বসে আছে।
হাতে তার জ্বলন্ত সিগারেট। কারো আসার শব্দ শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে তার মা এসেছে। তুই এখন এখানে কি করছিস আয়ান? কিছু না মা, ভালো লাগছিল না তাই বসে আছি। রূপসা ঘরে একা আছে। রূপসাটা আবার কি? কেমন মানুষ তুই, বিয়ে করে নিলি অথচ মেয়ের নামটাও জানিস না? ওহো, ওই মেয়েটা? এসব কি ধরনের কথা আয়ান? ওই মেয়েটা মানে কি? ও তোর বউ এখন। মা তুমি রুমে গিয়ে শুয়ে পড়ে যাও। আগে তুই রুমে যা। যাবো, তুমি যাও। এখন যাবি? চল আমার সাথে। আয়নের মা আয়নের হাত ধরে টেনে নিয়ে নিচে নামায়। এক প্রকার জোর করেই আয়নকে তার রুমে পাঠিয়ে দেয়। আয়ন রুমে ঢুকে দেখে রূপসা খাটে বসে আছে, লম্বা ঘোমটা দেওয়া। রুমে কারো আসার শব্দ পেয়ে রূপসা একটু নড়ে চড়ে বসে। ভয়ে যেন তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, নিঃশ্বাসটা যেন ঘন হয়ে আসছে। রুমে কারো আসার শব্দ পেয়ে রূপসা একটু নড়ে চড়ে বসে। ভয়ে যেন তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, নিঃশ্বাসটা যেন ঘন ঘন হয়ে আসছে। অনেকক্ষণ পরও কারো কোনো সাড়া না পেয়ে রূপসা মাথাটা একটু উঁচু করে দেখে আয়ন সোফায় বসে আছে। চেহারায় তার স্পষ্ট রাগের ছাপ। রূপসা অনেক ভয় পেয়ে যায়। ভয়ে আয়নকে কিছু বলতে যাবে, তার আগেই আয়ন ঝড়ের গতিতে রূপসার কাছে এসে তার হাতটা পিঠের সাথে মসড়ে ধরে। রূপসা ব্যথায় কুঁকড়ে ওঠে। তোর দেখছি রঙের শেড ছিল না, আমার ভেতর আগুন ধরিয়ে দিয়ে তুই ওই ছেলেগুলোর সাথে সেলফি তুলছিলি। বিয়ের দিন সবাই তো চায় বর বউদের সাথে ছবি তুলতে, তাতে ক্ষতি কি? বলার সাথে সাথে আয়ন রূপসার গালটা খুব জোরে চেপে ধরে। ক্ষতি কি তাই না? তোকে কতবার বারণ করছিলাম বিয়েটা করিস না, আমাকে মুক্তি দিলে তোরই ভালো হতো বুঝছিস। এবার যে তোকে সারা জীবন কষ্টে কাটাতে হবে, তার জন্য শুধুমাত্র তুই দায়ী, বুঝেছিস? রূপসা কি বলবে ভেবে পাচ্ছে না। সে মনে করেছিল আয়ন হয়তো শুধরে গেছে। এই 6 দিনে একবারও রূপসার সাথে খারাপ ব্যবহার করেনি, এমনকি দেখাও করেনি। কিন্তু আজ আয়ন ঠিকই নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছে। রূপসার চোখে মুহূর্তেই পানি চলে এলো। আয়ন রূপসার গালটা ছেড়ে দিয়ে তার পাশে ধূপ করে বসে পড়ে। রাগে যেন আয়নের সারা শরীর কাঁপছে। অগ্নিদৃষ্টিতে রূপসার দিকে তাকাতেই রূপসা চোখ নামিয়ে নেয়। আয়ন রূপসার ঘোমটাটা একটানে খুলে ফেলে এগিয়ে যেতেই রূপসা পিছিয়ে যায়। ভয়ে যেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আয়ন রেগে রূপসাকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর নিজের সমস্ত রাগ রূপসার ঠোঁটে ঝাড়ছে। রূপসা প্রাণপণে চেষ্টা করছে আয়নের কাছ থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু পারছে না। আয়ন তাকে আরও চেপে ধরে, ঠোঁট কামড়ে ধরে। এবার রূপসা ব্যথা সহ্য করতে না পেরে আয়নকে এলোপাতাড়ি কিলঘুষি দিতে থাকে, কিন্তু তাতে আয়নের বিন্দুমাত্র পরিবর্তন নেই। সে আগের মতোই রূপসার ঠোঁটে কামড় দিয়ে যাচ্ছে। রূপসাও একসময় ক্লান্ত হয়ে ছোটাছুটি করা বন্ধ করে দেয়। বেশ সময় পর আয়ান রূপসাকে ছেড়ে দিয়ে খাট থেকে নেমে যায়। রূপসার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, তা সে ভালো করেই বুঝতে পারছে। রূপসা নিজের ঠোঁট চেপে ধরে কেঁদেই যাচ্ছে, তাতে আয়নের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ন্যাকা কান্না বন্ধ করে খাট থেকে নেমে আয়। মানে? তুই কি ভেবেছিস তোকে আমার সাথে বিছানায় শুতে দেবো? রূপসা অবাক হয়ে তাকিয়ে আছে আয়নের দিকে। একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? তাহলে আমি কোথায় শুবো? জাহান্নামে যা, তাতে আমার কি, কিন্তু আমার বিছানায় শুতে পারবি না, এটাই চাই। রূপসার চোখ দুটো আবারও ভিজে আসছে। আয়ন এতটা কষ্ট দেবে ভাবতে পারেনি। এখনো পর্যন্ত তার ভুলটা কি সেটাই জানতে পারল না। আয়ন রূপসার হাত ধরে টানতে টানতে ব্যালকনিতে নিয়ে যায়। হাতে করে একটা চাদর আর একটা বালিশ নিয়ে যায়। ব্যালকনিতে রূপসাকে দাঁড় করিয়ে চাদর আর বালিশটা ছুঁড়ে মারে রূপসার দিকে। তারপর ব্যালকনির দরজাটা লাগিয়ে সেখান থেকে চলে আসে। রূপসা ব্যালকনিতে বসে পড়ে। চোখের পানি যেন বাঁধ মানছে না আজ। আয়ন ব্যালকনির দরজাটা লাগিয়ে দিয়ে সোজা ছাদে চলে যায়। ইচ্ছে করছে সব কিছুই আবার আগের মতো করে দিতে। হ্যাঁ, সেটাই করবে। সব কিছুই আবার আগের মতোই ঠিক করে দেবে। প্রায় অনেক রাত পর্যন্ত আয়ন ছাদে থাকে। তারপর রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। ব্যালকনিতে যে তার বিয়ে করা বউ আছে সে খেয়ালই নেই। আর রূষা পুরোটা সময় কাটিয়েছে ভয়ে ভয়ে। ব্যালকনিতে একা থাকা তো দূরের কথা, কোনোদিন কল্পনাও করেনি এমন কিছু তার সাথে ঘটবে। আজ এই সময়টা হয়তো আয়নের সাথে ব্যালকনিতে বসে কাটানোর কথা ছিল। দুজনে একসাথে বসে রাতের আকাশ উপভোগ করত, সাথে কফি হলেও মন্দ লাগতো না। কিন্তু কি ভাগ্য তার! ভোরে আজানের শব্দে রূপসার ঘুম ভাঙে। ভাঙলেও উঠে বের হওয়ার মতো ক্ষমতা তার নেই, কারণ ব্যালকনির দরজাটা ভেতর থেকে লাগানো। আর আয়ন হয়তো এখনো ঘুমাচ্ছে, তাই দরজা খোলেনি। রূপসা অনেকক্ষণ বসে থেকে ব্যালকনিতে। কয়টা বাজে তাও বুঝতে পারছে না। হাতের ফোনটাও রুমে। হঠাৎ দরজায় কারো নক করার শব্দ পায়। মনে হয় কেউ তাদের ডাকছে, কিন্তু যে এসেছে সে তো আর জানে না রূপসা ঘরে নেই।
থাকলে হয়তো কবেই বাইরে যেত। অনেকক্ষণ ডাকায় হঠাৎ ব্যালকনির দরজাটা খুলে আয়ান। রূপসা আয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গুম গুম অবস্থায় আয়ানকে কি মায়াবী লাগছে। আয়ান রূপসার দিকে একবারের জন্য তাকায়নি। সে তাকানোর প্রয়োজন বোধ করে না। তুমি উঠে রুমে যাও, কেউ এসেছে বোধহয়, তোমাকে এখানে দেখলে সন্দেহ করবে। আমি চাই না আমাদের মধ্যকার কিছু অন্য কেউ জানতে পারুক। রূপসা উঠতেই আয়ান চট করে বালিশটা আর চাদরটা হাতে নিয়ে নেয়, যা দেখে রূপসা মুচকি হাসে। কাণ্ড দেখো ওনার, অন্যদের ভয়ও করে আবার আমাকেও কষ্ট দিবে। হ্যাঁ। রূপসা রুমে এসে দরজা খুলে দিতেই দেখে আয়নের মা। মা আসুন। না মা, আসবো না। তুমি উঠলে কিনা দেখতে আসলাম। অনেক বেলা হয়েছে, নিচে আসো না, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার যা ছেলে। রূপসা আয়নের মার কথা শুনে সাথে সাথে ঘড়ির দিকে তাকায়। সত্যি তো অনেক বেলা হয়ে গেল। মা আমি এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আসছি। আয়নের মা হঠাৎ খেয়াল করে রূপসার ঠোঁট কেটে ফুলে আছে, কিছুটা রক্ত দেখা যাচ্ছে। এ কি, তোমার ঠোঁটে কি হলো? আয়নের মার কথা শুনে রূপসা একটু ভয় পেয়ে যায়, সাথে লজ্জাও। কি বলবে ওনাকে। রূপসা একবার আয়নের দিকে তাকিয়ে দেখে সে দিব্যি ফোন টিপছে। এমন ভান করে আছে যেন তার মায়ের কথাগুলো তার কানে পৌঁছায়নি। মা আসলে আমি কাল রাতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আপনি একদম চিন্তা করবেন না, বেশি লাগেনি। চিন্তা করবেন না বললেই বুঝি চিন্তা হবে না? তুমি লুকালো আমি ভালো মতোই বুঝতে পেরেছি। তুমি পড়ে গিয়ে ব্যথা পাওনি, নিশ্চয়ই আয়ান কাল তোমাকে মেরেছে। মা বললাম তো বেশি লাগেনি, ঠিক হয়ে যাবে দেখবেন। আচ্ছা নিচে আসো ফ্রেশ হয়ে। আয়ান, তুইও আয়। আয়নের মা চলে গেলেই রূপসা একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে। ওর নীল রংটা খুবই প্রিয়, বেশিরভাগ কাপড়ই নীল। আয়ন ফোন টিপে যাচ্ছে, তারপর ল্যাপটপটা হাতে নিয়ে কিছু কাজ করে নেয়। আজ অফিসে যেতে পারবে না, কারণ তার মার কড়া বারণ। 1 সপ্তাহ নাকি বাসায় থাকতে হবে, আর রূপসাকে নিয়ে ঘুরতে হবে। যে মেয়েকে সহ্যই করতে পারে না তাকে নিয়ে কিনা ঘুরতে যাবে। আজ না গেলেও কাল পরশু ঠিকই সে চলে যাবে। তাই আজকের কাজটা না হয় ল্যাপটপে সেরে নেবে। অনেকক্ষণ যাবৎ আয়ান কাজ করে যাচ্ছে। তারপর রূপসা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। টাওয়াল দিয়ে লম্বা কালো চুলগুলো পানি নিচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে এসে আয়নায় আয়নকে দেখে। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। টাওয়ালটা ঘাড়ে রেখে চুলগুলো হাতে নিয়ে আয়নের সামনে গিয়ে আয়নের মুখের সামনে নাড়তেই ল্যাপটপ সহ আয়নের মুখেও পানি পড়ে। আয়ন মারাত্মক রেগে একটা আছাড় মেরে ল্যাপটপটা পাশে রাখে। আয়নের রাগ দেখে রূপসা কয়েকটা ঠোক গেলে। কেন যে মজা করতে গেল, এখন তো মনে হচ্ছে এই লোকটা তাকে কাঁচা চিবিয়ে খাবে। ভয়ে রূপসার দম যায় যায় অবস্থা। আয়ান চোখ গরম করে রূপসার দিকে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। একে তো মনে হচ্ছে কোনো রাজ্যের পরী, এত সুন্দর ও মানুষ হয়। আয়নে যেন চোখ সচ্ছে না, তার উপর আবার ভেজা চুলের পানিগুলো ফোঁটা ফোঁটা পড়ছে। আয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রূপসার দিকে। রূপসা ভয় পেলেও এখন আয়নের তাকানো দেখে বেচারি লজ্জাও পাচ্ছে। রূপসা লজ্জামাখা মুখ নিয়ে আয়নের সামনে থেকে চলে যায়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়ন এখনও রূপসার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো কোন এক সুন্দরী মেয়ের জন্য তার ভাইকে হারাতে হলো। সব মেয়েরাই এক। মুহূর্তের আগে আয়নের চোখ মুখ লাল হয়ে গেছে। আয়ন উঠে রূপসার কাছে যেতেই রূপসা আরো লজ্জা পেয়ে যায়। আয়নার দিকে তাকাতেই পেছনে আয়নের রাগী লোকটা দেখে লজ্জা যেন হাওয়া হয়ে গেল। এবার ভয়ে মনে হচ্ছে বেচারি কেঁদেই দেবে। আমাকে কি হয়ে? কিছু বলার আগেই আয়ন রূপসার ঘাট থেকে টাওয়ালটা নিয়ে গলায় পেঁচিয়ে ধরে। রূপসার চোখগুলো বড় বড় হয়ে গেছে। কি করছেন? আয়ন রূপসার গলায় আরো পেঁচিয়ে ধরে টাওয়ালটা, এতে রূপসার দম বন্ধ হয়ে আসছে। আমার কাছে জ্বালাতন করার সাহস তোকে কে দিয়েছে শুনি? আমার কাছে বিরক্ত করিস? বউ হতে চাইস আমার? তোর বউ হওয়া বের করব। নিজে যখন যাবি না, তোকে একেবারে মেরেই আমি মুক্ত হব। রূপসা বারবার আয়নের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু পাচ্ছে না। এদিকে তার দমও বন্ধ হয়ে আসছে। কিছু সময় পর আয়ন নিজেই রূপসাকে ছেড়ে দেয়। রেগে রূপসার দিকে তাকিয়ে আছে। রূপসা গলায় হাত দিয়ে কাঁদতে থাকে। আয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়েই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় রূপসা। আয়ন আরও রেগে যায়। রূপসা নিচে এসে দেখে তার শাশুড়ি মা কিচেনে। রূপসাও যায়। মা আমাকে ডাকলেন না কেন? আমি তো করে দিতে পারতাম। কয়েকটা দিন পার হলে সকালে চা কফির দায়িত্বটা না হয় তোমার কাছেই দিয়ে দেব, কেমন? উত্তরে রূপসাও মুচকি হাসে। আয়নের মা চা বানিয়ে রূপসাকে জিজ্ঞেস করে, কিছু বলবে মা? মা সত্যি করে একটা কথা বলবেন? আমি জানি না আপনাকে জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা। যদি অন্যায় হয়ে থাকে মাফ করবেন। আয়নের মা রূপসার কথায় বেশ চিন্তায় পড়ে যায়। কি এমন কথা বলবে ও?
হ্যাঁ বলো। মা, উনি কি কাউকে ভালোবাসেন? উনি আমার সাথে এমন ব্যবহার কেন করেন মা? যদি কাউকে ভালোই বাসেন তাহলে আমার সাথী বা কেন বিয়েতে রাজি হয়েছেন? আয়নের মা রূপসার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। চোখ বেয়ে দুফোঁটা পানিও চলে আসে। রূপসা খেয়াল করে দেখে আয়নের মা কাঁদছে। কি হলো মা? আমি কি ভুল কিছু করে ফেললাম? না রে মা, তোর সব কথার উত্তর দিব আমি আজই। আগে ওদের ব্রেকফাস্ট করতে দি, অনেকক্ষণ ধরে ওয়েট করছে খাবার টেবিলে। ঠিক আছে মা, আমি আপনাকে হেল্প করছি। সবার ব্রেকফাস্ট হয়ে গেলে রূপসা নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে আয়ান খাটে আধশোয়া হয়ে ফোন টিপছে। কিছুক্ষণ আগের কথা মনে হতেই রূপসার খুব রাগ হয়, বলতে গেলে অভিমানও। রূপসা কিছু না বলে ব্যালকনিতে চলে যায়। অনেকক্ষণ ধরে আয়ান খেয়াল করছে রূপসা ব্যালকনিতে। আয়ান কিছুতেই ভেবে পাচ্ছে না রূপসা এতক্ষণ যাবৎ ব্যালকনিতে কি করছে। আয়ান ফোনটা হাতের পাশে টেবিলে রেখে ব্যালকনিতে উঁকি দিতেই দেখে রূপসা গ্রিল ধরে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। বেলকনিতে দাঁড়িয়ে কাকে দেখার জন্য ওয়েট করে আসো? হঠাৎ কারো এমন কথায় ধ্যান আসে রূপসার পেছনে ফিরে তাকিয়ে দেখে আয়ান। কি বলছেন এসব? কিছু ভুল বললাম কি? রূপসা জানে আয়নের সাথে অযথা তর্ক করে লাভ নেই, তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসে। আয়নের মা রুমে একা একা বসে আছে। রূপসারও ভালো লাগছিল না, তাই তার শাশুড়ি মার রুমে আসে গল্প করার জন্য। মা, আসবো? শোনো মেয়ের কথা, নিজের মার রুমে আসতে কিসের পারমিশন শুনি? রূপসা মুচকি এসে রুমে ঢোকে। একা একা বসে আছেন কেন? শরীর খারাপ লাগছে আপনার? না রে মা, ঠিক আছে। আচ্ছা, আমি যে তোকে তুই করে বলি, তুই কি এখানে আমাকে আপনি করেই বলবি? তুমি করে বলা যায় না? আমি একদিনে তোকে আপন করে নিতে পারলেও তুই পারিসনি, তাই না? এ কেমন কথা মা? তোমাকে আপন করে নিতে না পারার কোনো কারণ আছে? দেখাও তো। তুমি জানো মা, তোমার ছেলেটা অনেক রাগী, খালি রাগ দেখায় আমার সাথে। আর তুমি কত ভালো, কত ভালোবাসো আমায়। না রে, আমার ছেলেটা অতটাও রাগী না। ওর রাগের কারণটা জানলে হয়তো তুইও অবাক না হয়ে পারবি না। মা বলো না, উনি এমন করেন কেন আমায়? জানিস, আমার ছেলে আয়ানের বড় ভাই অনিক সবার অনেক আদরের ছিল। আয়ানকে যে আমরা ভালোবাসি না তা না, অনিক আর আয়ান দুজনেই আমাদের কলিজার টুকরো ছিল। অনেক বছর দুয়েক আগে একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা সুন্দরী, তাছাড়া ওর ফ্যামিলিও ভালো, তাই আমরা অনিকের সাথে ওর বিয়ে দিই। বিয়ের 1.5 মাস পরে অনেক জানতে পারে ওই মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। এত কিছুর পরেও অনেক মেয়েটাকে ছাড়েনি। চেয়েছিল তাকে বুঝিয়ে হয়তো সব ঠিক করে নেবে, কিন্তু না, ওই মেয়েটা আমার অনেককে ভালোবাসেনি রে। ও শুধুই অনেকের টাকা চেয়েছিল। ওর অনেক চাহিদা ছিল। অনেক ওকে কোনো কিছুতে অভাব দেয়নি, সব চাহিদা পূরণ করত। যখন অনেক ওর চরিত্র সম্পর্কে সবটা জেনে যায়, ওকে অনেকবার বারণ করে, কিন্তু ও শোনেনি। শেষে ও অনেককে ছেড়ে চলে গেছে। জানিস, ওই মেয়েটাকে আমার অনেক এতটাই ভালোবাসতো যে ও নিজের জীবনটাই দিয়ে দিল। ও অন্ধ হয়ে গিয়েছিল ওই মেয়েটার ভালোবাসায়। ও আমাদের কারো কথা ভাবেনি। ও একটা বারও আয়ানের কথা ভাবেনি। আয়ান যে ওকে পাগলের মতো ভালোবাসতো, ওর একবারও আয়ানের জন্য নিজেকে বাঁচাতে মন চায়নি। ওই দিনের পর থেকে আয়ান নিজের মধ্যে নেই রে। ওর ভাইটার কথা ও কোনো দিনও ভুলতে পারবে না। খুব ভালোবাসতো যে অনেককে, তাই আয়ান কোনো মেয়ের দিকে তাকায়ও নি। ওকে আমরা বারবার বুঝাতে চাই যে সব মেয়েরা এক না, যেমন খারাপ আছে তেমন অনেক ভালো মেয়েও আছে, কিন্তু আমরা বারবারই ব্যর্থ হই রে মা। রূপসার চোখেও পানি চলে আসে। কি হয়ে গেল আয়ানের ভাইয়ের সাথে? সত্যি তো, আয়ানের বাবা মা যে অনেক ভালোবাসতেন, কিভাবে ভুলবেন? রূপসা আয়ানের মার মুখটা দু হাতে ধরে চোখের পানিগুলো মুছে দেয়। কেঁদো না মা। রূপসা, জানিস তোর উপর আমার পুরো ভরসা আছে। যেদিন তোকে দেখতে গিয়েছিলাম সেদিনই বুঝেছি আমার আয়ানকে তুই কখনো কষ্ট দিবি না। তুই আমার ছেলেটাকে কষ্ট দিস না। ও যেন বিশ্বাস করে সব মেয়েরাই এক নয়। আমি মরার আগ পর্যন্ত ওনার পাশে থাকবো মা, ওনার সব সুখ দুঃখের পাশে থাকবো। আয়ানের মা রূপসার কপালে একটা চুমু দেয়। যা গিয়ে দেখ আয়ানটার কিছু লাগবে কিনা। ও হয়তো এতক্ষণে তোকে মনে মনে খুঁজছে। হুম, যাচ্ছি মা। তোমার কিছু দরকার হলে আমাকে ডেকো, কেমন? হ্যাঁ রে, হ্যাঁ ডাকবো।
তুই যা। রূপসা চলে আসে রুমে। এসে দেখে আয়ান পকেটে হাত গুজে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমিও কি ভাবছিলাম ওনার সম্পর্কে, ছি ছি, এতটা কষ্ট পেয়েছেন উনি। রূপসা ধীর পায়ে আয়ানের পেছনে গিয়ে দাঁড়ায়। ওভাবে দাঁড়িয়ে আছেন যে? আয়ান পেছন ফিরে তাকায়, মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। তবে কি নাচবো? হ্যাঁ, চাইলে নাচতেই পারেন, তবে একা একা হবে না, আমাকে নিয়েই নাচতে হবে, বুঝলেন? আয়ান রেগে রূপসার দিকে তেড়ে আসতেই রূপসা চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। ভেবেছিল দৌড় দেবে, কিন্তু দেয়নি। আয়ান রূপসার কাছে এসে এক হাতে রূপসার কোমর ধরে এক হাতে নিজের সাথে মিশিয়ে নেয়। রূপসার টাল সামলাতে না পেরে আয়নের বুকে পড়ে যায়। আয়নের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। বেচারির অনেকটা ভয়ও লাগছে, না জানি আয়ান আবার কি শাস্তি দেয় কে জানে। আয়ান অনেকক্ষণ যাবৎ রূপসার দিকে তাকিয়ে আছে। সত্যি যে কেউ ওর মায়ে পড়ে যাবে। টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। রূপসা আয়ানের কাছ থেকে একটু সরে যেতে চাইলেই আয়ান আরও চেপে ধরে নিজের সাথে। এক হাতে কোমর চেপে ধরে আরেক হাতে চুলের ভাঁজে হাত গুজে দেয়। রূপসা যেন প্রচণ্ড রকমের শখ খায়। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে তার। ঠোঁট দুটো কাঁপছে। আয়ান রূপসার কাঁপা কাঁপা ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। মুহূর্তেই রূপসার ঠোঁট দুটো বড় বড় হয়ে গেছে। কি হলো আয়ানের? রূপসা আয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করেই যাচ্ছে। অনেকক্ষণ পর আয়ান রূপসাকে ছেড়ে দেয়। রূপসাকে এতটা কাছে থেকে আয়ানের নিজের উপরই রাগ হচ্ছে। কি করে ভুল করতে পারে ও? আয়ান ধাক্কা মেরে রূপসাকে দূরে সরিয়ে দেয়। রূপসাও টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। ধাক্কাটা এতটাই জোরে দিয়েছে যে যদি বিছানায় না পড়তো তবে বোধহয় অনেক বড় ব্যথা পেত। রূপসা আয়নের ওপর প্রচণ্ড রেগে যায়। কি পেয়েছেনটা কি উনি? যখন ইচ্ছে হবে কাছে আসবে, আবার ভালো না লাগলে ধাক্কা মেরে ফেলে দেবে। রূপসা রেগে আয়নের কাছে যায়। আয়নকে কিছু বুঝতে না দিয়েই ওর পিঠে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আয়ন মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। রূপসা এমন কিছু করবে ভাবতেই তার চোখগুলো লাল বর্ণ ধারণ করে, যেন মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরবে, যা রূপসাকে জ্বালিয়ে দিতে চাইছে। রূপসা বেচারি রাগের মাথায় এমন একটা কাণ্ড করলো ঠিকই, কিন্তু এখন তো আয়নের রাগী ফেসটা দেখে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ভয়ে কেঁদে দেবে অবস্থা। হাউ ডেয়ারু, আমাকে কামড় দিয়েছো তুমি? মাথায় চড়ে বসেছো তাই না? কি ভেবেছো তোমাকে আমি মেনে নিয়েছি? নেভার। তোমার থেকে হাজার গুণ ভালো মেয়ে আমার পিছনে ঘুর করছে, তাও কাউকে পাত্তা দেয়নি, কারণ আমি পার্মানেন্টলি কাউকে চাই না। সো ভুলেও আমার ধারে কাছে আসার চেষ্টা করো না। যদি পারো তো একেবারে চলে যাও, বুঝলে? রূপসা এক দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে আয়নের বলা কথাগুলো হজম করেছে। বেচারির রাগ, দুঃখ, অভিমান হলেও কিছুই প্রকাশ করতে পারেনি, কারণ সে ভালো মতোই জানে আয়নকে রাগালে কোনো সমস্যার সমাধান করা যাবে না, বরং ভালোবেসে তার সব ভুল ধারণা ভাঙতে হবে। দুপুরে রূপসা শাওয়ার নিয়ে এসেই তার শাশুড়ি মার সাথে গল্প করতে চলে গেছে, কারণ এই ঘরে থেকে এই গম্ভীর ব্যাটার ঝাড়ি খাওয়ার থেকে শাশুড়ি মার আদর খাওয়া অনেক ভালো। আয়ান শাওয়ার নিতে যায়। পিঠে পানি পড়তেই যেন কিছু একটা কামড়ে ধরেছে মনে হলো। তখন রূপসা তার দাঁতগুলো যেভাবে বসিয়েছে তাতে জ্বালা করাটাই স্বাভাবিক। পানি পড়তে জ্বালাটা যেন আরও বেড়ে গেছে। এই মুহূর্তে আয়নের ইচ্ছে করছে রূপসাকে তুলে একটা আছাড় মারতে। আয়ন শাওয়ার নিয়ে এসে ফার্স্ট এড বক্স থেকে অয়েনমেন্ট নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। যেহেতু দাঁতগুলো পিঠে বসেছে তাই নিজের হাতে অয়েনমেন্ট লাগানোটা অনেক কষ্টকর। আয়ন অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে লাগাতে, কিন্তু পাচ্ছে না। শেষ পর্যন্ত হতাশ হয়ে তার মাকে ডাক দেয়। ওই যে আয়ান মনে হয় ডাকছে, বোধহয় কিছু লাগবে ওর। তুই যা, কি লাগবে দেখ। যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি আমি ঘুমিয়ে আছি, কেমন? কিন্তু মা, উনি তো আমাকে ওনার সামনে দেখলেই রেগে যায়। আরে বোকা মেয়ে, রাগ করুক না, তাতে কি? কতদিনই বা রাগ করে থাকতে পারবে বলতো? ও যেন তোর উপর আর রাগ করতে না পারে, তোকে মেনে নিতে পারে। তার জন্য তো তোকে চেষ্টা করতেই হবে, তাই না? হুম। যা, এখন গিয়ে দেখ কেন ডাকলো। ঠিক আছে মা। রূপসা রুমে এসে তাকে আয়ন হাতে অয়েনমেন্ট নিয়ে পিঠে লাগানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। রূপসা ভয়ে ভয়ে আয়নের পেছনে যায়, কারণ সেই তো আয়নের পিঠে দাঁত বসিয়েছে। ইস, বেচারার কি কষ্টটাই না হচ্ছে এখন। ক্ষতটা অনেকখানি গভীর দেখা যাচ্ছে। রূপসার নিজেরই অনেক খারাপ লাগছে। কেন যে এমন ছেলে মানুষই করতে গেল। আমাকে আমাকে অয়েন্টমেন্টটা দিন, আমি লাগিয়ে দেই। আয়ন রেগে রূপসার দিকে ফিরে তাকায়। তুমি নিশ্চিত তোমাকে ডেকেছিলাম না? আসলে মা ঘুমাচ্ছিলেন তো, তাই। মা ঘুমাচ্ছে তো তোমাকে আসতে বলেছি একবারও? রূপসা মাথা নাড়িয়ে না বলে।
আর কোনোদিন যদি আমার সামনে এসে ঘুরঘুর করো তো তোমার কপালে শনি আছে, মনে রেখো ফাজিল মেয়ে। রূপসা কি বলবে ভেবে পাচ্ছে না। আয়ান অয়েনমেন্টটা টেবিলে রেখে আলমারির কাছে যায় কাপড় আনতে। রূপসা চট করে অয়েনমেন্টটা হাতে নিয়ে আয়নের কাছে যায়। আয়ন কাপড় খোলায় ব্যস্ত, এই সুযোগে রূপসা আয়নের পিঠে যত্ন সহকারে অয়েনমেন্টটা লাগিয়ে দেয়। আয়ন ঘুরে দাঁড়ায়, রাগী লুক নিয়ে রূপসার দিকে তাকায়। রূপসা কোনো কিছু না ভেবেই এক দৌড়ে রুম ত্যাগ করে, কারণ এখন আয়নের কাছে থাকাটা বিপজ্জনক। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে যায়। রূপসা রুমে এসে দেখে আয়ান খাটে শুয়ে আছে। রূপসা কিছুতেই বুঝতে পারছে না কোথায় শোবে। কাল রাতের মতো আজও কি তাকে ব্যালকনিতে শুতে হবে? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। কাল কি ভয়টাই না লাগছিল সারাটা রাত। রূপসা অসহায়ের মতো দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। আয়ন রুমে কারো উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে রূপসা অসহায়ের মতো তার দিকেই তাকিয়ে আছে। আয়ন উঠে বসে রূপসার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আসলে কোথায় শুভ বুঝতে পারছিলাম না। আমার মাথায় শু, অলরেডি তো চড়ে বসেই আছো, এখন শুয়ে থাকতেও পারো, সমস্যা নেই। রূপসা আয়নের কথায় ভয় পেয়ে যায়, কারণ আয়ন যে ক্ষেপে আছে তা বোঝার বাকি নেই রূপসার। রূপসা আয়নের কথায় ভয় পেয়ে যায়, কারণ আয়ন যে ক্ষেপে আছে তা বোঝার বাকি নেই তার। সোজা ব্যালকনিতে গিয়ে ঘুমাও। আমার আমার ভয় করে ওখানে। গুড, তাহলে চলে যাও, ডিভোর্স দিয়ে দাও আমায়, তখন হয় তুমি তোমার নিজের বাড়িতে নিজের রুমে আরাম করে ঘুমিও। আয়নের মুখে ডিভোর্স দেওয়ার কথাটা শুনে রূপসার চোখ বেয়ে পানি পড়তে থাকে। ভেতরটায় কেমন যেন ব্যথা অনুভব করছে। ঠিক আছে, আমি ব্যালকনিতে গিয়ে ঘুমাচ্ছি, আপনি শুয়ে পড়ুন, আর কিছু লাগলে আমায় ডাকবেন। আয়ান রূপসার কথার কোনো জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। রূপসা হাতে বালিশ আর চাদরটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। সকালে আয়নের আগেই রূপসার ঘুম ভাঙে। উঠে দেখে ব্যালকনির দরজা খোলাই আছে। আগের দিন তো আয়ন দরজাটা ভেতর থেকে আটকে দিয়েছিল, তাহলে আজ আটকালো না কেন? ভাবতেই রূপসার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। রূপসা রুমে এসে দেখে আয়ান উপর হয়ে শুয়ে আছে। পিঠে কামড়ের দাগটা স্পষ্ট। রূপসার এখন আরও খারাপ লাগছে, রাগও হচ্ছে বটে। ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে। কত বড় ব্যথাটাই না দিল তার কিউট বরটাকে। রূপসা ফ্রেশ হয়ে নিচে চলে আসে, এসে কাউকে দেখতে পায় না। তার মানে মা এখনো ওঠেনি, আর সালমা খালা মানে আয়ান্তের বাসার কাজের মহিলাও ওঠেনি। কি হলো, এতক্ষণ ঘুমাচ্ছে সবাই? রূপসা ভাবতে ভাবতেই ড্রয়িং রুমে থাকা ঘড়িটার দিকে নজর দেয়। দেখে সকাল 6:30 বাজে। যা বাবা, এত সকালে তো মনে হয় এই বাড়ির মুরগিটা ওঠে না। ধুর, মুরগি আসলো কোথা থেকে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সবাই যেহেতু ঘুমে, তাই আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আজ। মা তো সব সময় করে, আজ না হয় আমিই করে ফেলি। ভাবতে ভাবতে রূপসা কিচেনে চলে যায়। একাই সবার ব্রেকফাস্ট বানাতে শুরু করে। কিছুক্ষণ পরই তার শাশুড়ি মা আসে। রূপসাকে কিচেনে রান্না করতে দেখে চমকে ওঠে। এ কি রূপসা, তুই কিচেনে কি করছিস এত সকালে? ইয়ে মানে মা, সবার ব্রেকফাস্টটা। আরে বোকা মেয়ে, এর জন্য তো আমি আছি। আসলে আজ ফজরের নামাজ পড়ার পর অনেক ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। না মা, সমস্যা নেই, আপনি ঘুমান গিয়ে, আমি সব করে নিতে পারবো, চিন্তা করবেন না। তাই বললে কি হয়? আচ্ছা, কাল তো এত তাড়াতাড়ি উঠিসনি, তাহলে আজ এভাব কিভাবে উঠলি? আয়ান ডেকে দিয়েছে বুঝি? না না মা, উনি তো এখনো ঘুমাচ্ছেন, আমি উঠে এসেছি। আচ্ছা, আমি সামলে নেব। তুই যা আয়ানকে ডেকে আয়। আর জানিস তো, আজ আমাদের বাসায় একজন আসছে। তোকে আগেই বলে দিতে চাইছিলাম তার কথা, কিন্তু সে বলল তোকে যেন কিছু না জানাই, এমনকি আয়ানকেও যেন কিছু না জানাই, কারণ তোদের নাকি সারপ্রাইজ দেবে। উনি কে মা? ও মা, বলে দিলে তো সারপ্রাইজটাই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, উনাকে নিয়ে আসি। হুম, যা। রূপসা চলে আসে। ধীরে ধীরে রুমে ঢুকে এই বুঝি বাঘের মুখে পড়ল। আয়নের মাথার পাশে বসে মাথায় হাত রাখে রূপসা। আয়ন ঘুমিয়ে তাই কিছুই বুঝতে পারছে না। রূপসা যত্ন সহকারে আয়নের চুলে হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পরই আয়ন নড়ে চড়ে ওঠায়। রূপসা দ্রুত দাঁড়িয়ে পড়ে। আয়ন চোখ খুলে রূপসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন এখানে? কিছু না তো, আসলে মা ডাকছিল, উঠে ফ্রেশ হয়ে নেবেন তাই। সেটা তোমাকে বলতে হবে না, আমি ঠিক টাইমে উঠতে পারি, ইডিয়েট কোথাকার। আয়ান রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রূপসাও নিচে নেমে আসে। আয়ান কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসে। আয়ান, তুই কি কোথাও বেরোবি?
হ্যাঁ মা, অফিস যাব। এ আবার কেমন কথা? তুই কেন যাবি এখন? তোর না ছুটি? তাতে কি, তাছাড়া বাসায় বসে থেকেই বা কি করব, বোর লাগছে আমার। বোর লাগলে রূপসাকে নিয়ে কোথাও ঘুরতে যা, ভালো লাগবে। হ্যাঁ আয়ান, তোর বাবা কিন্তু একদম ঠিক বলেছে। মা বাবা অলওয়েজ ঠিক কথাই বলে, সেটা আমি জানি, কিন্তু আমি ঘুরতে যেতে পারবো না, নেভার। দেখো আয়ান, বড়রা কিছু বলে শুনতে হয়, সে শিক্ষা আমরা তোকে দিয়েছি নিশ্চয়ই। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়, তুমি রূপসাকে নিয়ে ঘুরতে যাবে, ব্যাস। বিকেলে যেও। আর কাল রূপসাদের বাড়ি যেতে হবে তোমার, আর রূপসার যদি কোনো কেনাকাটা থাকে করে নিও, কেমন? আয়ান তার বাবার মুখের ওপর না করতে পারে না, তাই চুপ করে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আয়ান নড়েচড়ে রূপসার দিকে তাকিয়ে দেখে রূপসার ঠোঁটের কোণে মিষ্টি হাসি, যা পাগল করার মতো হলেও এই মুহূর্তে আয়ানের রাগের কারণ। ব্রেকফাস্ট করে আয়ান নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর রূপসাও আসে। আয়ান রূপসার দিকে তাকিয়ে দেখে আবারও রূপসার মুখে হাসি। আয়ান বুঝতে পারছে এইসব হয়তো রূপসার প্ল্যান করা।